এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমি আলোচনা করব ক্লোনিং সম্পর্কে। এই বিষয়টি যদিও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অন্তর্ভুক্ত একটা বিষয়, তবু এটাকে আমি আলাদাভাবেই আরেকবার আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট আমরা যে বিষয়ে যাব আমি সেই বিষয়গুলো পরপর এখানে লিখছি। প্রথমে ক্লোনিং কি? বা কাকে বলে? ক্লোন। নেক্সট, ক্লোনিং এর প্রকার है। তারপর জিন ক্লোনিং এর প্রয়োগ। নেক্সট, প্রাণী ক্লোনিং পদ্ধতি। নেক্সট, উদ্ভিদের অঙ্গজ জননে। ক্লোনিং এর ভূমিকা। সর্বশেষ, ক্লোনিং এর সুবিধা অসুবিধা। এই বিষয়গুলো আলোচনা। তো প্রথমে ক্লোনিং কি? যে প্রক্রিয়ায় ইন ভিভো বা ইনভিট্রো পদ্ধতি, ইন ভিভো মানে প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে যেটা সম্পন্ন করা হয়, আর ইনভিট্রো মানে কৃত্রিম পদ্ধতিতে। সেই জন্য বলা যায় যে প্রক্রিয়ায় ইন ভিভো বা ইনভিট্রো পদ্ধতিতে কোনো জীব বা কোষ বা কোনো ডিএনএ খণ্ডক বা কোনো জিনের হুবহু একই রকমের অসংখ্য প্রতিলিপি গঠন করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় ক্লোনিং। তাহলে ক্লোনিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জীব বা জীবকোষের বা ডিএনএ খণ্ডকের অসংখ্য হুবহু একই রকমের প্রতিলিপি বা কোষ বা জীব সৃষ্টি করা হয়, তাকেই বলা হয় ক্লোনিং পদ্ধতি। ক্লিয়ার? তাহলে ক্লোনিং কি হলো? এবার এই ক্লোনিং এর প্রকার। ক্লোনিং কয় প্রকার এখানে বলে রাখা ভালো। ক্লোনিং পদ্ধতিতে সৃষ্ট জীবকে বলা হয় ক্লোন। সম আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্যের এই জীবগুলিকে বলা হয় ক্লোন। এই ক্লোনিং এর দুটো পদ্ধতি, এই একটু আগে বললাম, ইন ভিট্রো ইন ভিভো। একটা হচ্ছে ইন ভিভো অর্থাৎ কোষ মধ্যস্থ জিন ক্লোনিং, আর ইন ভিট্রো কোষ বহির্ভূত জিন ক্লোনিং। কোষ মধ্যস্থ প্রাকৃতিকভাবে স্বাভাবিক নিয়মে যেটা করা হয়, যেটা সংগঠিত হয়, তাকে বলে ইন ভিভো। আর কোষ বহিস্থ হচ্ছে ইন ভিট্রো। আমরা আগে পড়েছি, দুটো জিনিসই পড়েছি আমরা। কি সেটা? এক হচ্ছে ক্লোনিং হচ্ছে দু রকমের। একটা হচ্ছে কোষ মধ্যস্থ, আরেকটা হলো কোষ বহির্ভূত। কোষ মধ্যস্থ দুটোই আমরা আলোচনা করেছি। তা আবার একবার বলছি, কোষ মধ্যস্থ কি? সাধারণত
কাঙ্ক্ষিত ডিএনএ। আচ্ছা, আর একটু বলে রাখি, এই জিনের বা ডিএনএ খণ্ডকে ক্লোনিংকে বলা হয় জিন ক্লোনিং বা মলিকুলার ক্লোনিং। এই জিন ক্লোনিং দুই প্রকার, এক কোষ মধ্যস্থ, দুই কোষ বহির্ভূত। কোষ মধ্যস্থ কি? যে ক্লোনিং প্রক্রিয়ায় আকাঙ্ক্ষিত বা প্যাসেঞ্জার ডিএনএর সঙ্গে ভেক্টর ডিএনএ সংযোগ ঘটিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা হয়, তারপর সেটিকে পোষক কোষের মধ্যে প্রবেশ করিয়ে পোষক কোষকে কি কালচার মিডিয়া বা পালন মাধ্যমে দ্রুত বিভাজন ঘটিয়ে ডিএনএ বা জিনের প্রতিলিপি তৈরি করা হয়, তাকে বলে কোষ মধ্যস্থ ক্লোনিং। আর পিসিআর আমি আগের ভিডিওয়ে আলোচনা করেছি, কৃত্রিমভাবে পরীক্ষাগারে যে প্রক্রিয়ায় কি করা হয়, কোনো ডিএনএ খণ্ড বা জিনের খুব কম সময়ের মধ্যে বিশেষ উৎসেচকের সাহায্যে দ্রুত অসংখ্য প্রতিলিপি তৈরি করা, তাকে বলা হয় কি এই পিসিআর বা পলিমারেজ চেন রিঅ্যাকশন, যেটা কোষ বহির্ভূত ক্লোনিং বা ইনভিট্রো ক্লোনিং। এই দুই প্রকার ক্লোনিং থাকে। তাহলে ক্লোনিং কি, ক্লোনিং কয় প্রকার, কি কি, এবং তাদের সংজ্ঞা আমরা বললাম। এবার নেক্সট, জিন ক্লোনিং এর প্রয়োগ কি কি ক্ষেত্রে এই জিন ক্লোনিং এর বহু ক্ষেত্রে জিন ক্লোনিং এর প্রয়োগ করা হয়, তার মধ্যে আমরা কয়েকটা বলছি। যেমন প্রথমত ইনসুলিন উৎপাদনকারী জিন সৃষ্টি করা হয় ক্লোনিং এর মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, মানুষের বৃদ্ধি সহায়ক হরমোন উৎপাদনে জিনের ক্লোনিং করা হয়। ভাইরাস ধ্বংসকারী ইন্টারফেরনে জিন ক্লোনিং করা হয়। আবার উন্নত গুণমানযুক্ত উদ্ভিদ সৃষ্টি করার জিনের ক্লোনিং করা হয়। ক্লিয়ার? যেমন দেখো, প্রথম আমরা বলি ইনসুলিন জিন সৃষ্টি এই ক্লোনিং এর মাধ্যমে। নেক্সট মানুষের বৃদ্ধি সহায়ক হরমোন এর জিন সৃষ্টি। ইন্টারফেরনে জিন সৃষ্টি। এছাড়া উন্নত গুণমান এর উদ্ভিদ সৃষ্টি, জিন সৃষ্টি। যেমন ইনসুলিন দেখেন যে ইস্টের কোষে কিংবা ইকোলাইয়ের কোষে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ইনসুলিন উৎপাদনকারী জিনের ক্লোনিং এর মাধ্যমে বহু সংখ্যক প্রতিলিপি তৈরি করা যায়, যা মানব ইনসুলিনের বিকল্প হিসাবে কাজ করে, হিউমুলিন বলা হয়। আচ্ছা, নেক্সট, মানুষের বৃদ্ধি সহায়ক হরমোন এর জিনের ক্লোনিং করা যায়। বিশেষ করে দেখা যায় ব্যাকটেরিয়ার কোষে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এই মানুষের বৃদ্ধির জিনকে প্রবেশ করিয়ে তার ক্লোনিং এর মাধ্যমে
এই হরমোন তৈরি করা যায়। নেক্সট, ইন্টারফেরন এর জিন সৃষ্টি। সাধারণত ইকোলাইয়ের কোষে ইন্টারফেরন উৎপাদনের জিনের ক্লোনিংয়ের মাধ্যমে অসংখ্য ইন্টারফেরন সৃষ্টিকারী জিন তৈরি করা যায়। নেক্সট, এই উন্নত গুণমান, নাম শুনেছ তোমরা, গোল্ডেন রাইস তৈরি জিন PSY, সেল PR1, এই জিনগুলোর ক্লোনিংয়ের মাধ্যমে এই গোল্ডেন রাইস, যা অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ, এই রাইস উৎপাদন করা সম্ভব। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ক্লোনিং ব্যবহৃত হয়। নেক্সট, এবার প্রাণী ক্লোনিং পদ্ধতি। আচ্ছা, প্রথম প্রাণীদের ক্লোনিং করেছিলেন ইয়ান উইলমুট এবং তার সহকর্মীরা 1996 সালে। তারা প্রাণী ক্লোনিং এর মাধ্যমে ভেড়া সৃষ্টি করেছে, যার নাম, এটি হচ্ছে প্রথম প্রাণী ক্লোন প্রাণী, যার নাম হচ্ছে ডল। আচ্ছা, এটা কিভাবে সৃষ্টি করা হয়েছে? না, এই পদ্ধতি কিভাবে? স্কটিশ কালোমুখ স্ত্রী ভেড়ার দেহ থেকে সংগৃহীত ডিম্বাণু। এই ডিম্বাণু কিন্তু নিউক্লিয়াস বিহীন অপসারণ করে। এই স্কটিশ কালোমুখ স্ত্রী ভেড়ার দেহ থেকে নিউক্লিয়াস বিহীন ডিম্বাণু সংগ্রহ করা হয়েছে। আর এদিকে ফিনল্যান্ডের সাদামুখ ডরসেট ভেড়ার থেকে স্তনগ্রন্থির আবরণী কোষ সংগ্রহ করা হয়েছে। এই দুটো উৎস, এর থেকে নিউক্লিয়াস, এরা 2n সংখ্যক ক্রোমোজোম, আর এটা n সংখ্যক ছিল, কিন্তু অপসারণ করার পরে এটা নিউক্লিয়াস বিহীন। এবার এদের দুটোর মিলন ঘটে গেছে, এখানে মৃদু তড়িৎ সঞ্চালন করা হয়েছে। ফলে এই দুটো মিলিত হয়ে যে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাণু তৈরি হলো 2n ক্রোমোজোম, কারণ এখানে 2n ছিল, এখানে নিউক্লিয়াস ডিএন, এখানে কোন রকম ক্রোমোজোম ছিল না। সুতরাং এই যে ডিম্বাণু 2n সংখ্যক ক্রোমোজোম, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং ভ্রূণ গঠন করে। এবার এই ভ্রূণ, ভ্রূণের একটা দশা হচ্ছে ব্লাস্টোসিস। এই ব্লাস্টোসিস দশায় ভ্রূণকে তৃতীয় একটি কালোমুখ স্ত্রী ভেড়া, এই স্কটিশ ভেড়ার জরায়ুতে রোপণ করা হয় এবং নির্দিষ্ট সময় পর অপত্য স্ত্রী ভেড়া বা ডলির জন্ম হয়। এই ভেড়া, ডলি, ফিনল্যান্ডের ডরসেট ভেড়ার বৈশিষ্ট্য যুক্ত হয়, কারণ এর থেকে কিন্তু নিউক্লিয়াস নেওয়া হয়। এইভাবে প্রথম এই ডলির জন্ম। আচ্ছা, এটা হলো জিন ক্লোনিং এর প্রয়োগ। তারপর হচ্ছে প্রাণী ক্লোনিং পদ্ধতি হলো, এবং উদ্ভিদের অঙ্গোৎগমনের ক্ষেত্রে কিন্তু এই ক্লোনিং এর ভূমিকা আছে অনেক। যেমন উদ্ভিদের অঙ্গোৎগমনের ক্ষেত্রে আমরা কয়েকটি ক্ষেত্রের কথা বলব। যেমন যে সমস্ত উদ্ভিদ অঙ্গোৎগমন প্রক্রিয়ায় বংশবিস্তার করে, তাদের মিশ্র বৈশিষ্ট্যের, অর্থাৎ উন্নত অনুন্নত উভয় বৈশিষ্ট্যের উদ্ভিদ থেকে সাধারণত উন্নত বৈশিষ্ট্যের ক্লোন নির্বাচন করা হয়। এই উন্নত ক্লোন থেকে ক্লোনিং প্রক্রিয়ায় উন্নত উদ্ভিদ সৃষ্টি করা যায়। 1 নম্বর, এটা ক্লোন নির্বাচন, এবং এই নির্বাচিত ক্লোন থেকে উন্নত বৈশিষ্ট্যের অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। নাম্বার 2, বিভিন্ন অঙ্গজননে যারা অঙ্গজননের সাথে বংশ বিস্তার করে, তাদের থেকে এই উন্নত বৈশিষ্ট্যের ক্লোন নির্বাচন করা হয়, কিন্তু অনুন্নত দুর্বল বৈশিষ্ট্যের উদ্ভিদকে কি করা হয়? বাদ দেওয়া হয়। সুতরাং ক্লোনিং প্রক্রিয়ার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অসুস্থ এবং দুর্বল
উদ্ভিদ বাদ দেওয়া হয়। নাম্বার 3, এবার উন্নত অনুন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদের সংকরায়ন ঘটিয়ে যে সংকর বীজ সৃষ্টি করা হয়, সেই সংকর বীজ থেকে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করা যায়। দুটো ক্লোন ভিন্ন বৈশিষ্ট্যের, উন্নত অনুন্নত, এই বৈশিষ্ট্যের ক্লোনের কি করা হয়? সংকরায়ন ঘটিয়ে কি যে সংকর বীজ সৃষ্টি করা হয়, তার থেকে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি করা যায়। সুতরাং 3, সংকর বীজ সৃষ্টির মাধ্যমে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ ক্লোনিং প্রক্রিয়া তৈরি করা যায়। নেক্সট, এবারে অণুবিস্তারণের মাধ্যমে খুব দ্রুত এই ক্লোনিং এর মাধ্যমে বংশবিস্তার করা যায়। সুতরাং 4 নম্বর হচ্ছে অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন। নাম্বার 5, কিছু উদ্ভিদ যাদের বীজ হয় না, তাদের অবশ্যই এই ক্লোনিং প্রক্রিয়া বংশবৃদ্ধি করা হয়। বীজ উৎপন্ন হয় না এমন উদ্ভিদদের এই ক্লোনিং করা হয়। নাম্বার 6, অনেক সময় বীজ উৎপন্ন হয় কিন্তু অনুর্বর, এই অনুর্বর বীজ সম্পন্ন উদ্ভিদেরও কিন্তু ক্লোনিং প্রক্রিয়া বংশবৃদ্ধি করা হয়। অনুর্বর বীজ সৃষ্টিকারী উদ্ভিদ। নাম্বার 7, আরেকটা বিপন্ন বা বিলুপ্ত প্রায় উদ্ভিদের এই ক্লোনিং এর মাধ্যমে তাদের অস্তিত্ব বজায় রাখা যায়। সুতরাং বিপন্ন উদ্ভিদদের রক্ষা করা যায়। বিপন্ন উদ্ভিদ বা বিলুপ্ত প্রায় উদ্ভিদদের রক্ষা করা যায়। এই সমস্ত ক্ষেত্রে ক্লোনিং উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উদ্ভিদের অঙ্গজনে এই ক্লোনিং এর ভূমিকা আছে। এবার নেক্সট, ক্লোনিং এর সুবিধা। ক্লোনিং এর অনেক সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব যে এর সুবিধা কি কি সুবিধা আছে। 1 নম্বর সুবিধা, ক্লোনিং প্রক্রিয়ায় প্রকরণ সৃষ্টি হয় না, তাই সমরূপ অপত্য সৃষ্টি করে। সমরূপ অপত্য, সমরূপ অপত্য সৃষ্টি করা যায়। খুব কম সময়ে অসংখ্য অপত্য সৃষ্টি করা যায়। কম সময়ে অসংখ্য অপত্য সৃষ্টি করা যায়। এই প্রক্রিয়ায় দুটো ভিন্ন লিঙ্গের জীব দরকার হয় না, যে কোনো লিঙ্গের জীব এই প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। সুতরাং লিঙ্গ বিচার করায়, লিঙ্গ বিচার ছাড়া ক্লোনিং করা হয়। আচ্ছা, নেক্সট হল এই প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন উন্নত দ্রব্য আমরা পেয়ে থাকি। যেমন ইনসুলিন পেতে পারি, বিভিন্ন হরমোন পেতে পারি, অ্যান্টিবায়োটিক পেতে পারি, বুঝতে পারি বিভিন্ন রকম উন্নত, বিশেষ করে গুণমানযুক্ত দ্রব্য উৎপাদিত হয়, উন্নত বৈশিষ্ট্যের বস্তু উৎপন্ন হয়, যেগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, অর্থকরী গুরুত্বের ক্ষেত্রে। তাহলে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন দ্রব্য উৎপাদন, যেটা আমি বলব। নেক্সট,
মাধ্যমে অবলুপ্ত জীবদের বংশবৃদ্ধি করা যায়। অবলুপ্ত প্রায় জীবের বংশবৃদ্ধি ঘটানো যায়। এছাড়া জিন ক্লোনিং এর মাধ্যমে অসংখ্য জিনের প্রতিলিপি তৈরি করা যায়। সুতরাং জিন সংক্রান্ত গবেষণায় এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে জিন সংক্রান্ত গবেষণা এই সমস্তগুলো সুবিধা এর আছে, তবে কিছু অসুবিধাও আছে। যেমন কি দেখ অসুবিধাগুলো কি? এর অসুবিধা হলো অসুবিধাগুলো হলো, 1 নম্বর, প্রথম অসুবিধা হলো কি, নতুন বৈশিষ্ট্যের জীব তৈরি হয় না। নতুন বৈশিষ্ট্যের জীব তৈরি হয় না, কারণ প্রকরণ সৃষ্টি হয় না। নতুন বৈশিষ্ট্যে জীব উৎপন্ন হয় না। নাম্বার 2, উন্নত বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হয় না। উন্নত বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হয় না। নেক্সট, যেহেতু প্রকরণ সৃষ্টি হয়, এই প্রক্রিয়া উৎপন্ন উদ্ভিদগুলো বিবর্তনে সহায়ক হয়। বিবর্তনে সহায়ক নয়। নাম্বার 4, এরা দুর্বল প্রকৃতি, সুতরাং প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে না, সেজন্য প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে পারে না, সুতরাং দুর্বল। তাই অভিযোজনে অক্ষম, প্রতিকূল পরিবেশ। নাম্বার 5, যে কথা আমরা বলছিলাম, এই যে টিস্যু কালচারের মাধ্যমে অনুবিস্তারণের দ্বারা বংশবৃদ্ধি করা যায় বলেছেন, কিন্তু এই পদ্ধতি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। টিস্যু কালচারের মাধ্যমে যে ক্লোনিং করা হয়, এই টিস্যু কালচার এটা কিন্তু ব্যয়বহুল। এই আমাদের আলোচনার যে বিষয়গুলো ছিল ধারাবাহিকভাবে আমরা করেছি। শেষ করলাম ক্লোনিং। পরবর্তীতে দেখা হবে একটা ভিডিও। ভালো থাকবে।